আসসালামু আলাইকুম। আজকের 8 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের নিয়মিত কোর্স সিএনসি মেশিনিং সেন্টার বা ভার্টিক্যাল মেশিনিং সেন্টারের উপর আমরা এর আগে বিগত দিনে 7টি ক্লাস হয়েছে। আজকে 8 নম্বর ক্লাস। তো আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আনিসুর রহমান। এই কোর্সটি মূলত বিকাল 3টা থেকে শুরু হয়। রবি, মঙ্গল, বৃহস্পতি। অনিবার্য কারণবশত গতকাল আহ, রবিবারের ক্লাসটি গতকাল অর্থাৎ সোমবারে অনুষ্ঠিত হয়েছিল। তো এর আগে আমরা ভিএমসিতে বিভিন্ন প্রক্রিয়া দেখেছি। আমরা দেখেছি গত ক্লাসে কিছু বেসিক আইডিয়া নিয়েছিলাম কিভাবে আহ, আহ, ইয়েতে আপনার কিছু বেসিক আইডিয়া অর্থাৎ আপনার কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে আমরা কিছুটা শুরু করেছিলাম। গত ক্লাসটি পুরোপুরি শেষ করতে পারিনি। আজকে বাকি অংশ কন্টিনিউ করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি গত ক্লাসে আমরা বলেছিলাম যে ডাইমেনশন বা মাত্রা এই বিষয়গুলো মেশিন অপারেট করতে হলে ধারণা থাকাটা জরুরি। সেজন্য সরাসরি কাজের সাথে হয়তো রিলেটেড না, বাট কাজ বুঝতে হলে ডাইমেনশন বা কোঅর্ডিনেট সিস্টেম সম্পর্কে আপনাদের কিছুটা হলেও ধারণা থাকতে হবে অবশ্যই। ডাইমেনশন মাত্রা আমরা বলেছি 1D মানে ওয়ান ডাইমেনশনাল অর্থাৎ একমাত্রিক, 2D টু ডাইমেনশনাল, অ্যান্ড 3D মানে হচ্ছে থ্রি ডাইমেনশনাল। ওকে, আমরা এগুলো কিছুটা দেখেছি। ওয়ান ডাইমেনশন বলতে আমরা যার একটি দিক আছে, যেমন সুতা বা ইয়ে চুল, এগুলো। হ্যাঁ, যদিও এদের দৈর্ঘ্যের তুলনায় প্রস্থ যদি খুব কম হয়, নেগলিজিবল হয়, তখন শুধু আমরা একে ওয়ান ডাইমেনশনাল বলি, কিন্তু আসলে মাইক্রোস্কোপিক্যালি দেখলে এগুলো আসলে থ্রি ডাইমেনশনাল। ওকে, আচ্ছা, একদিকে যদি গতি হয়, যেমন শুধু এক্স অক্ষ বরাবর, বা কেউ একজন শুধু পূর্ব দিকে যদি যায়, তাহলে তার গতিটাকে আমরা ওয়ান ডাইমেনশনাল বলবো। আপনারা বারকোড স্ক্যানার দেখেছেন, সেখানে অনেকগুলো লম্বা লম্বা দাগ থাকে। স্ক্যানার মেশিনটা লম্বালম্বি এক অক্ষ বরাবর। স্ক্যান মেশিনে যেই ইয়াটা আসে, ইনফ্রারেড রেটা আসে, সেটা এক অক্ষ বরাবর স্ক্যান করে যায়, তাহলে এটা 1D। আর কিউআর কোড যেগুলো আমরা মোবাইলে এখন দেখি, সেগুলো কিন্তু টু ডাইমেনশনাল কোড, অর্থাৎ দুই দিক থেকে ডাটাটা রিড করতে হয়। আচ্ছা, সংখ্যা রেখা দিয়ে ওয়ান ডাইমেনশনাল একদিকে শুধুমাত্র আপনার ডেটাগুলো শো করবে, যেমন এক্স অক্ষ বরাবর একটি অরিজিন থাকে, কেন্দ্র, সেখান থেকে বাম ডানে গেলে 1 2 3 4 এভাবে করে বাড়বে, বামে গেলে মাইনাস হবে, -1 -2 -3। এগুলো সবই হচ্ছে একমাত্রিক গতির ধারণা। আচ্ছা, আমরা দ্বিমাত্রিক বস্তু দেখি যার দুইটি ডাইমেনশন আছে, অর্থাৎ যেমন আয়তক্ষেত্রের আপনার দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে। এইভাবে দুই দিকে বা একটি তলে যখন গতি থাকে একটি সারফেসে, তখন সেটা আমরা টু ডাইমেনশনাল বলি। যেমন কাগজের পাতা বা কাপড়, আমরা এগুলো সাধারণত টু ডাইমেনশনাল। যদিও কাগজের পাতাকে খুব সূক্ষ্মভাবে মাইক্রোস্কোপিক্যালি দেখলে এটার কিন্তু একটা থিকনেস আছে। হ্যাঁ, কিন্তু সেটাকে আমরা উপেক্ষা করছি। যদি উপেক্ষা করলে অসুবিধা না হয়, তখন সেটা টু ডাইমেনশনাল হয়ে যায়। আপনি যদি কাগজের উপর একটি পিঁপড়াকে ছেড়ে দেন, সে কিন্তু কাগজের উপরই ঘোরাঘুরি করতে থাকবে, তাহলে তার গতিটা হবে টু ডাইমেনশনাল। সে কিন্তু উড়াল দিয়ে লাফ দিয়ে চলে যেতে পারবে না। আহ, তখন এটা টু ডাইমেনশনাল গতি হয়। আমরা কিউআর কোডের কথা বলেছিলাম, এ হচ্ছে কিউআর কোড। এটার কিন্তু দুই দিক থেকেই ডাটা, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, ভূমি বরাবর এবং লম্ব বরাবর দুই দিকেই ডেটা আছে, এবং দুই দিক থেকেই কিন্তু ডেটাটা রিড করা যায়। জমির মাপ আমরা সাধারণত বর্গ ফুট, সাবানের ফেনা, বৃত্ত, হ্যাঁ, বর্গ, ত্রিভুজ, এগুলো যাই আমরা করি না কেন, এগুলো কিন্তু সবই টু ডাইমেনশনাল। তার মানে টু ডাইমেনশনাল কখন বলবো? যখন এটা দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে, কিন্তু উচ্চতার ব্যাপারটা আসবে না, হাইট আসবে না, সেটা হচ্ছে টু ডাইমেনশনাল। যেমন আপনি যদি এখান থেকে ট্রেনে করে এক লাইন বরাবর চলে যান, তাহলে ওয়ান ডাইমেনশনাল। ট্রেনটি যদি যাওয়ার পথে একটু আঁকা বাঁকা হয়, যেদিকেই যাক না কেন, ট্রেন বা বাস বা সড়ক পথে আপনি যান, সেটা টু ডাইমেনশনাল। দুই দিকে, অর্থাৎ একই ভূমির উপর সে মুভ করছে। আর যদি আপনি প্লেনে যান, তাহলে কিন্তু ডানে বামে মুভ করার সাথে সাথে উপরের দিকে উঠছে, তখন সেটা থ্রি ডাইমেনশনাল, ত্রিমাত্রিক। তো আমাদের এই জগৎটি মূলত ত্রিমাত্রিক। আমরা যাই কিছু দেখি না কেন, আশেপাশে সবই কিন্তু তিনটি মাত্রা থাকে। ওকে, আমরা 3D দেখি। 3D-তে তিন দিকে মাপা যায়, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এগুলো আমরা একটু পরে আবার আরেকটু দেখব।
আচ্ছা, এবার মেশিনের সাথে একটু কানেকশনটা করি, যে মাত্রাগুলো আসলে মেশিনে কিভাবে কাজে লাগছে। এক্স ওয়াই জেড আমরা যারা স্কুল কলেজে পড়েছি সায়েন্সে ছোটবেলা থেকেই বা অন্যান্য গ্রুপেও পড়েছি, তাদেরও কিন্তু এক্স ওয়াই জেড এগুলো সম্পর্কে আইডিয়া ছিল, ম্যাথ করার ক্ষেত্রে কাজে লেগেছে। এখন দেখবো যে মেশিনের সাথে এটা রিলেটেড কিভাবে। মেশিনে একটা পয়েন্টকে জিরো জিরো ধরা হয়, অর্থাৎ অরিজিন ধরা হয়। আপনারা এখানে মেশিনের উপর লাল এই পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই পয়েন্টটাকে মেশিন জিরো বলে বা মেশিন হোম বলে। অর্থাৎ এখানে প্রাথমিকভাবে এক্স ওয়াই এবং জেড বিন্দুর ভ্যালুটাকে জিরো ধরা হয়। আর টেবিলে যে প্লেনটা, অর্থাৎ যার উপর জব থাকবে, এই প্লেনটাকে আমরা এক্স ওয়াই প্লেন বলি। অর্থাৎ এই প্লেনের মুভমেন্টগুলো শুধু এক্স এবং ওয়াইয়ের ভ্যালু চেঞ্জ হবে। এর উপর আপনি যতই নড়াচড়া করেন উপরে উঠা যা মানে জেড ভ্যালু থাকবে না, জেড ভ্যালু চেঞ্জ হবে না এই প্লেনে থাকলে। তাহলে বামে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা এদিকে এক্স অ্যাক্সিস নেই আর সামনে থেকে পিছনের দিকে ওয়াই অ্যাক্সিস নেই, তাহলে এই হলুদ অংশটা হচ্ছে এক্স ওয়াই প্লেন। একইভাবে মেশিনের এখানেও এই টেবিলটা যখন বাম দিক থেকে ডান দিকে মুভ করে তখন, আচ্ছা আরেকটা বিষয় একটু বলে নেই, আমরা যত মুভমেন্ট প্রোগ্রামিং করার সময় মুভমেন্টটা কিন্তু স্পিন্ডলের মুভমেন্ট ধরে চিন্তা করব। যদিও এক্স ওয়াই মুভমেন্টের জন্য টেবিলটা মুভ করে ডানে বামে, কিন্তু তারপরেও প্রোগ্রামিং করার সময় আমাদের ধরে নিতে হবে যে স্পিন্ডলটা মুভ করছে। সেজন্য স্পিন্ডল যদি ডান থেকে বামে যায়, বামে মুভমেন্ট ধরা হয় ডান থেকে বামে, তাহলে টেবিলটা বাস্তবে কিন্তু উল্টা দিকে যাবে, বাম থেকে ডানে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটা ক্লিয়ার হয়ে নেই। এখানে দেখেন যে প্লাস এক্স অ্যাক্সিস, অর্থাৎ স্পিন্ডলটার হিসাবে বাম থেকে ডানে যাচ্ছে, তাহলে এটা হবে প্লাস এক্স অ্যাক্সিস। প্রোগ্রামিং সময় এগুলো মাথায় রাখা লাগবে, আমরা পরে যখন জি কোড করব তখন এগুলো কাজে লাগবে। আবার একদিক থেকে বাম থেকে অরিজিন থেকে যখন বামে যাচ্ছে তখন সেটা মাইনাস এক্স অ্যাক্সিস। আবার ওয়াই অ্যাক্সিস যখন মাইনাস সামনের দিকে আসছে তখন কিন্তু সেটা নেগেটিভ, মাইনাস ওয়াই অ্যাক্সিস। আর যখন অরিজিন থেকে পেছনে যাচ্ছে, আপনি অ্যানিমেশনটা খেয়াল করুন, পেছনে যাচ্ছে তখন প্লাস ওয়াই অ্যাক্সিস। হ্যাঁ, ওকে। আর জেড অ্যাক্সিস হচ্ছে স্পিন্ডলটার অ্যাক্সিস, স্পিন্ডলটা উঠানামা করে। উপর থেকে যখন নিচে থেকে যখন উপরের দিকে উঠে তখন সেটা প্লাস জেড অ্যাক্সিস, প্লাস জেড এর ভ্যালু বাড়বে নিচের থেকে উপরের দিকে গেলে। আর উপর থেকে নিচের দিকে নামলে জেড এর ভ্যালু কমবে, অর্থাৎ মাইনাস জেড অ্যাক্সিস। আমরা যখন সারফেস বা টুলের উপর কোনো পয়েন্টকে জিরো জিরো করব, তখন নিচের দিকে নামলে অর্থাৎ মেটাল যখন কাটবে তখন দেখবো যে জেড ভ্যালুটা নেগেটিভ হয়। যেমন আমি যদি জবের সারফেসকে জিরো জিরো ধরি এবং 1 মিলিমিটার কাটতে চাই, তাহলে জেডটা স্পিন্ডলটা প্রথমেই -1 শো করবে, জেডের দিকে -1 নামবে, তারপরে সে কাটবে। ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমাদের অরিজিন শিফট। এই কথাটা অনেক ক্ষেত্রেই কাজে লাগে। এই বিষয়টা কাজে লাগে হচ্ছে এই জন্য যে আপনি যখন মেশিনের জিরো জিরোতে, একটু আগে আমরা যে দেখলাম মেশিনের একটা জিরো পয়েন্ট থাকে, সে মেশিন জিরোতে কিন্তু সবসময় জিরো থাকবে না, কারণ ওই জায়গায় সবসময় আপনি জব বাঁধতে পারবেন না। আপনাকে আপনার সুবিধার্থে জবটাকে সামনে পিছনে উপরে নিচে বাধা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু জবটার একটা জিরো সেট আপ করে নিতে হবে। সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব কিভাবে জব জিরো করতে হয় G55 এর আন্ডারে। তো সেই জন্য দেখবেন যে অরিজিনটা কিন্তু মেশিনে শিফট করা লাগে। তো সেই ক্ষেত্রে আপনার ক্যালকুলেশনটা কেমন হবে, এগুলো একটু চট করে ক্যালকুলেট করাটা একটু সহজ করার জন্য আমরা অরিজিন শিফট ব্যাপারটা একটু বুঝি। ব্যাপারটি খুব কঠিন না। আপনারা দেখেন এখানে ফিগারে এক্স এবং ওয়াই অক্ষ দেওয়া আছে। লাল কালিতে ডান দিকে গেলে পজিটিভ এক্স অ্যাক্সিস, বাম দিকে গেলে নেগেটিভ অ্যাক্সিস, উপরে গেলে পজিটিভ ওয়াই, নিচের দিকে গেলে মাইনাস নেগেটিভ ওয়াই। অর্থাৎ আপনি যদি এখানে একটা পয়েন্ট স্থাপন করতে চান 3 2, তার মানে এক্স অক্ষ বরাবর 1 2 3, 3 ঘর, আর ওয়াই অক্সিসে যদি 2 ঘর যেতে চান তাহলে 1 2, অর্থাৎ এই বরাবর একটি পয়েন্ট আসবে। এগুলো আমরা জানি। ধরলাম যে এই হচ্ছে জব, একটা রেক্ট্যাঙ্গুলার জব। এখন এখানে আপনার এই পয়েন্টটা যদি 6,8 হয় এই পয়েন্টের কোঅর্ডিনেট, তার মানে কি অরিজিন তো হচ্ছে আমাদের সেন্টারে, এই যে 0 0 যেখানে ইন্টারসেক্ট করেছে, এখান থেকে এই 0 0 থেকে
এই ডিস্টেন্সটা অর্থাৎ এই পয়েন্টের লম্ব অবলম্বী ওয়াই অক্ষ বরাবর এই দূরত্বটা হবে 6 একক, আর উপরের দিকের এই খাড়া দূরত্ব তাহলে হবে 8 একক, তাই তো? উপরের দিকে 8 ঘর গেলে আমরা এই বিন্দুতে পৌঁছাতে পারবো। আমাদের কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে তাই বলে। আর পোলার হলে কিন্তু আমাদের এই ডিস্টেন্সটা মেপে এবং এই অ্যাঙ্গেলটা মাপতে হতো। যাই হোক, আমরা কার্টেশিয়ানে থাকবো। কার্টেশিয়ানে কোনো পয়েন্টে যেতে হলে প্রথমে এক্স অক্ষের দিকে যেতে হয়, যতটুকু আপনার কোঅর্ডিনেট থাকবে, তারপর ওয়াই অক্ষের দিকে যেতে হয়, এক্স অক্ষ ওয়াই অক্ষ 8 ঘর। আচ্ছা, এখন এটা হচ্ছে এই পয়েন্টটাকে যদি আমরা 0 0 ধরি, বর্তমানে যে পয়েন্টটা 0 0 আছে, অরিজিন আছে, এই পয়েন্টের সাপেক্ষে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 6,8। অর্থাৎ আমি এখান থেকে 6 ঘর যাব, উপরের দিকে 8 ঘর গেলে আমরা এই পয়েন্টে পৌঁছাতে পারবো। কিন্তু এটা তো ধরেন, মনে করেন এটা হচ্ছে মেশিন জিরো, অর্থাৎ মেশিনের মূল জিরোটা এই জায়গায়, সেটা অন্য একদম কর্নারে কোথাও থাকে। তো আমাদের জব তো হচ্ছে এটা। এখন তার মানে আমাদের জবের কোথাও একটা জিরো সেট করতে হবে। ধরলাম যে আমরা এই পয়েন্টে আমরা একটা জব মানে অরিজিনটাকে নিয়ে আসতে চাই, অর্থাৎ এই পয়েন্টে আমাদের জব জিরো সেট আপ করতে চাই। তাহলে আমরা ধরি যে এই পয়েন্টটা আসলে এখান থেকে কত, দেখা যাচ্ছে যে এখান থেকে 2 ঘর এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর 1 2 3 ঘর। হ্যাঁ, 1 2 3, তার মানে এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে 2,3। আমরা কি করতে চাচ্ছি, এই পয়েন্টে বর্তমানে অরিজিনটাকে নিয়ে আসতে চাচ্ছি, অর্থাৎ এই পয়েন্টটা এখন হবে 0 0। যত দূরত্ব এখন এই পয়েন্ট থেকে মাপতে হবে। হ্যাঁ, তাহলে আপনারা বলুন তো, এই পয়েন্ট থেকে এখন এই বিন্দুর বর্তমান কোঅর্ডিনেট কত হবে? আগের কোঅর্ডিনেটটা ছিল এখান থেকে, যেহেতু 0 0 ছিল এখানে, সেহেতু এখান থেকে 6 ঘর, এখান থেকে ছিল 8 ঘর। কিন্তু এখন কোঅর্ডিনেট হচ্ছে এটা, মানে অরিজিন হচ্ছে এটা। ফলে এখন দূরত্ব মাপতে হবে এই পয়েন্ট থেকে। এই পয়েন্ট থেকে তাহলে এই পয়েন্টে যেতে হলে কি করতে হবে, এক্স অক্ষ বরাবর এতটুকু যেতে হবে, তারপর ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে এতটুকু উঠতে হবে। তাহলে কয় ঘর থাকলো, এটা যেহেতু 2, তাহলে দেখুন এক্স অক্ষ বরাবর যেতে হবে এই দূরত্ব। এই দূরত্বটা কত আপনারা যদি গুণি নেই, এখানে 1, এটা তো হচ্ছে 0 0 এখন, তাহলে 1 2 3 4, অর্থাৎ এই বিন্দুর বর্তমান স্থানাঙ্ক হবে 4। আর ওয়াই স্থানাঙ্ক হবে এই হাইটটা, যেহেতু এখন 0 0 হচ্ছে এটা, তাহলে আমরা যদি এখান থেকে মাপি, এখানে কিন্তু 1 2 3 4 5, তাহলে বর্তমান কোঅর্ডিনেটটা হবে 4,5 এই বিন্দুর সাপেক্ষে, নতুন অরিজিনের সাপেক্ষে। তো এইভাবে আপনারা অরিজিন শিফটের বিষয়ে আরো প্র্যাকটিস যদি করা লাগে আপনারা করবেন। যেমন আমি যদি বলি যে অরিজিনটা -5 -7 এ শিফট হলো, তাহলে কি বলা যাবে যে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? -5 -6। হ্যাঁ, বর্তমান অরিজিন যদি -5 -6 হয়, তাহলে আমাদের নিশ্চয়ই হিসাব করতে হবে এখান থেকে -5 যদি 1 2 3 4 5, -5 আর -7 এখানে হয়তো। হ্যাঁ, তখন আমাদের ডিস্টেন্স এক্স ডিস্টেন্স হবে শুধুমাত্র এটুকু, অর্থাৎ 1 1। তার মানে মূলত নতুন ডিস্টেন্সটা পাবো কিভাবে? আগের এক্স ইয়া থেকে মাইনাস অরিজিনের ভ্যালুটা, অরিজিনের বর্তমান অরিজিনের যেই এক্স ভ্যালু, যেমন 6 থেকে যদি আমি 5 মাইনাস করি, প্লাস করি, তাহলে কত হয়ে যাবে? 1। ওকে, যেমন আমাদের এখানে, আচ্ছা মাইনাস পয়েন্ট আসলে আমি একটু এখানে ভুল হয়েছে, -5, তো -5 পয়েন্ট আসলে এখানে হবে, এই পাশে কোথাও হবে। এটা +5 হওয়ার কথা ছিল, +5, আপনারা একটু কারেকশন করে নেবেন, এখানে +5 হবে। আচ্ছা, তাহলে এখানে যেটা করতে হচ্ছে, এই যে দেখুন এখানে আমরা 6 থেকে এখানে এই 2, 6 থেকে এই 2টা মাইনাস করলেই কিন্তু আমরা নতুন 1 2 3 4 নতুন নতুন অরিজিনটা পাচ্ছি, নতুন কোঅর্ডিনেটটা পাচ্ছি। আবার এখানেও একইভাবে 8 থেকে 3 মাইনাস করলে, এই যে 8 থেকে 3 মাইনাস করলে আমরা ওয়াই অ্যাক্সিস পাচ্ছি 5। তাহলে এটা মূলত কি করতে হয়, যে নতুন কোঅর্ডিনেট পেতে হলে আগের কোঅর্ডিনেট থেকে নতুন অরিজিনটা সেটা মাইনাস করতে হয়। ওকে, তাহলে এতটুকু সম্পর্কে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন। আমরা পরবর্তীতে
দেখবো। নাহিদুজ্জামান ভূঁইয়া কমেন্ট করেছেন যে হুইচ ইজ দ্য বেস্ট কাটিং ফ্লুইড ফর সিএনসি মেশিন। সিএনসি মেশিনে কাটিং ফ্লুইড বলছে যে ওদের রিকমেন্ডেশন হচ্ছে যে আপনি কখনোই পিওর ওয়াটার ব্যবহার করতে পারবেন না, এটা সিনথেটিক অয়েল হয়তো হয়। তো এটা বেস্ট কোনটা এটা নিয়ে আসলে অনেক ইয়ে থাকে, বিভিন্ন কোম্পানির কাটিং ফ্লুইড পাওয়া যায়। আপনার পুরান ঢাকাতে ওখানে টিকাটুলিতে গেলে আপনি বিভিন্ন কোম্পানির বিভিন্ন রেটের কাটিং ফ্লুইড পাবেন। তো সেই কাটিং ফ্লুইডটার সাথে মূলত যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার সাথে ওই যে ওয়াটারের কনসেন্ট্রেশনটা চেক করতে হবে, ওয়াটারটা যাতে পাতলা হয়ে না যায়। যত ঘন হয় তত ভালো। তবে ঘন হলে আপনার কস্ট হয়তো বেশি যাবে। তো নর্মালি 5:1 ইউজ করা হয়, অর্থাৎ আপনি যদি 5 লিটার ইয়ে দেন 80-20, অর্থাৎ 4 লিটার 80-20 হলে কত হয়, মানে 100 লিটারের মধ্যে আপনি 80 লিটার পানি দিবেন, 20 লিটার কাটিং ফ্লুইড দিবেন। এটা হচ্ছে সাধারণত ইউজ করা হয়। অনেক জায়গায় একদম ডিরেক্ট কাটিং ফ্লুইড ইউজ করে, সো সেক্ষেত্রে আপনার কস্ট বেড়ে যাবে, তবে কোয়ালিটি ভালো হবে। আচ্ছা, তারপর আমরা পরের অংশে চলে যাই। আমরা এগুলো দেখেছি। মেশিন, এবার আসেন মেশিন অপারেশন। আমরা আসলে মেশিন এখনো চালু করিনি, এতক্ষণ প্রস্তুতি নিলাম মেশিনটা আসলে সঠিকভাবে অপারেশন শুরু করার জন্য। এখন আমরা মেশিনে হাত দিব। মেশিনে হাত দিতে হলে ফার্স্টে আপনি কি করবেন, বিদ্যুৎ কানেকশন আছে কিনা চেক করবেন। পিছনের দিকে আপনারা যখন 3 ফেজ, নর্মালি 3 ফেজ কানেকশন থাকে অনেক সময়, তো 3 ফেজ কানেকশন, সেখানে আপনার যে ইয়েটা আছে, সে সুইচটা আছে সেটা অন করে নেবেন। আবার মেশিনের পেছনেও একটি অন করার সুইচ থাকে, সেটা অন করার পর, অর্থাৎ বিদ্যুৎ কানেকশন আসার পর আপনাকে পাওয়ার অন বাটন চাপ দিতে হবে। পাওয়ার অন, কিছুক্ষণ ওয়েট করলে আপনারা এখানে স্ক্রিনে কিছু দেখতে পাবেন এবং সেখানে ইনস্ট্রাকশন দেয়া থাকে যে কি করতে হবে এরপর। তো সেটা আপনারা পরেও ইনস্ট্রাকশনটা দিতে পারেন। তারপর আমি এখানে বলে দিচ্ছি, পাওয়ার অন বাটন ক্লিক করার পর স্ক্রিনটাতে যখন রেডি হবে তখন আপনাকে ওখানে বলাই থাকবে যে ইমার্জেন্সি স্টপ বাটনটি আপনি চাপুন। এটা ইমার্জেন্সি রিলিজ করতে হবে, মূলত চাপতে হবে না, রিলিজ করতে হবে। রিলিজ করার জন্য এটা একটু টেনে ডান দিকে ঘোরাতে হবে। একটু টেনে ডান দিকে ঘুরিয়ে দিলেই মেশিনটি স্টার্ট, মানে ইমার্জেন্সি স্টপ বাটন ইয়ে করা হবে, রিলিজ করা হয়ে যাবে। তো এটা আমরা একটা ভিডিও আছে, ভিডিও দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আপনার একটা অ্যালার্ম দেখবেন বাজতেই থাকবে। অ্যালার্মটা অফ করার জন্য আপনার এখানে রিসেট বাটন থাকবে। এই রিসেট বাটনটি চাপলে আপনার অ্যালার্মটা বন্ধ হবে। এগুলো সেই ইনস্ট্রাকশন ওখানে স্ক্রিনে আপনার দেয়াই থাকবে। এরপর বলবে যে দরজাটা খুলে দরজাটা বন্ধ করুন। হ্যাঁ, এই যে এখানে ডোর দেখতে পাচ্ছেন, এই ডোরটা খুলে অফ করে আবার একটু অন করতে হবে, অর্থাৎ সে কনফার্ম হতে চাচ্ছে যে আপনার দরজাটা আপনি লাগিয়েছেন কিনা বা ঠিকমতো আছে কিনা। এতটুকু করার পর এরপর আপনার ওখানে আপনি যদি প্রোগ্রাম স্টার্ট করতে চান তাহলে সাইকেল স্টার্ট বাটন দিতে হবে। সাধারণত মেশিন অন করার সাথে সাথে স্পিন্ডল ওয়ার্ম আপ করে নিতে হয়। আচ্ছা, এরপর আচ্ছা, আরেকটা বিষয় বলতে ভুলে গেছি। সেটা হচ্ছে যে দরজা লাগানোর পর আবার আপনাকে বলবে যে পাওয়ার আপ বাটনটা চাপতে। হ্যাঁ, অর্থাৎ এই পাওয়ার আপ বাটনটা দেওয়ার সাথে সাথেই মূলত আপনার মেশিনটা চলার জন্য তৈরি হয়। মেশিনের যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এগুলো সব হোম পজিশনে চলে যায়, অর্থাৎ তার 0-0 পজিশনে চলে যায়। সেখানে সেন্সরের মাধ্যমে সে কিন্তু সেন্স করে নেয় যে তার পজিশন এখন কি। এভাবে সে কিন্তু এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং টেবিল, অর্থাৎ টেবিল এবং স্পিন্ডল দুইটাই তার হোম পজিশনে 0-0 পজিশনে চলে যায়। আচ্ছা, এরপর আপনি যদি কোনো প্রোগ্রাম অন করতে চান তাহলে স্পিন্ডল আপনার ইয়ে করতে হবে, সাইকেল স্টার্ট বাটন চাপতে হবে। আচ্ছা, স্পিন্ডল ওয়ার্ম আপের কথা বলি যে মেশিন সাধারণত 20 মিনিটের একটি ওয়ার্ম আপ আপনার প্রোগ্রাম আপনার মেশিনে দেয়াই থাকে। তো এটি কখন ব্যবহার করবেন, এটা সাধারণত যদি আপনি 4 দিনের বেশি মেশিন অফ থাকে, এটা ওদের ইনস্ট্রাকশনে দেওয়া আছে যে 4 দিনের বেশি অফ থাকলে আপনি অবশ্যই নতুন করে চালানোর আগে স্পিন্ডলটি ওয়ার্ম আপ করে নেবেন, অথবা প্রতিদিনও করা লাগতে পারে। যদি আপনি খুব হাই স্পিডে, খুব মানে মেশিনটা একদম অপশন না দিয়ে কন্টিনিউয়াসলি কাজ করেন, তাহলে প্রতিদিনই আপনাকে একবার স্পিন্ডল ওয়ার্ম আপ করতে হবে। স্পিন্ডল ওয়ার্ম আপটা মূলত কাজের জন্য প্রস্তুত হওয়ার জন্য এটা কাজে লাগে। হঠাৎ করে আপনার হয়তো টেম্পারেচার অনেক সময় অ্যাডজাস্ট নাও হতে পারে, হ্যাঁ, এই জন্য, বা আপনার স্পিন্ডলের যে লুব্রিকেশন সিস্টেম সেটা ভালো কাজ করার জন্য
আস্তে আস্তে যাতে সেটা ইয়ে করতে পারে, রেডি হতে পারে, সেই জন্য মূলত আপনার মেশিনের লাইফ টাইম বাড়ানোর জন্য স্পিন্ডলটা ওয়ার্ম আপ প্রোগ্রামটা চালাতে হয়। আচ্ছা, আমরা একটু যাই এখানে এরপরে টুল সেট আপ। আচ্ছা, আপনার কমেন্টস দেখছি যে অফ টপিক কোশ্চেন করলাম। আচ্ছা, অফ টপিক মূলত কি সফটওয়্যার ইউজ করে করা হয় ক্লাসগুলি? আচ্ছা, এটা পরে আমরা আলোচনা করব। টুল সেট আপ স্পিন্ডল, যেভাবে টুলটা আপনি স্পিন্ডলে লাগাবেন, স্পিন্ডলে টুলটা আপনার, আমাদের আজকে ক্লাসে হচ্ছে মূলত টুল সেট আপের উপর। তো টুল সেট আপ করার আগে বা টুল অফসেট বলি আমরা, অফসেট করার আগে টুলটা তো আপনাকে আগে স্পিন্ডলে অ্যাটাচ করতে হবে। সেটার জন্য কি করতে হবে, এই টুল এবং টুল হোল্ডারটি স্পিন্ডলে লাগানোর জন্য আহ, এখানে দেখুন, এটা হচ্ছে টুল হোল্ডার, একটা কনিক্যাল শেপের থাকে, আর এখানে একটা নাটের মতো থাকে। এই নাটটি এখানে এইভাবে স্ক্রুটি এভাবে লাগানো হয়। এটাই মূলত স্পিন্ডলের ভিতরে অ্যাটাচ হয়ে থাকে, আটকে থাকে। এটাকে টুল, এই পুরো সেটটা হচ্ছে টুল হোল্ডার। এবার টুল হোল্ডারের সাথে আপনি যে কাটিং টুল বা কাটার, আপনি ড্রিল বিট হতে পারে বা এন্ড মিল বা ফেস মিল, সেটা আপনি এখানে দেখবেন লাগানোর অপশন আছে। এই পজিশনে আপনাকে অ্যাটাচ করতে হয়। তাহলে এটা হচ্ছে পুরো টুলটা সেট আপ হয়ে গেল টুল হোল্ডার সহ। এই হোল্ডারটিকে এবার স্পিন্ডলে আমরা এভাবে অ্যাটাচ করে দিই। হ্যাঁ, এই টুলটাকে স্পিন্ডলে আমরা, এখানে একটা টুল রিলিজ বাটন থাকে, সেটা চাপ দিয়ে আমরা এটাকে অ্যাটাচ করে দিই। তো সেটা কিভাবে করতে হয় আমাদের একটা ভিডিও আছে, আমরা একটু পরে দেখাবো। হ্যাঁ, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু একটি কাটা দাগের মতো থাকে, এই দাগ, আর এই যে স্পিন্ডলের এখানেও একটি কাটা অংশ থাকে, যেটা একসাথে মিলতে হবে। এই যে এখানে ভার্টিক্যালি এটা একসাথে মিলতে হবে, তারপরে আপনার টুলটা অ্যাটাচ করতে পারবেন। আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, টুল হোল্ডারটি, এই যে আমরা টুল হোল্ডারের কথা বললাম, এই টুল হোল্ডারটি আসলে বিভিন্ন ধরনের হয়। সাধারণত এক মেশিনে এক ধরনের টুল হোল্ডারই থাকে। হ্যাঁ, তবে বিভিন্ন মেশিনে বিভিন্ন ধরনের টুল হোল্ডার থাকতে পারে। আমরা একটু জেনে নেই। বিটি টুল হোল্ডার, এটা BT30 হতে পারে। নর্মালি এটা জাপানি স্ট্যান্ডার্ড। মূলত ম্যাক্সিমাম বাংলাদেশ বা এশিয়ার সাবকন্টিনেন্টের বেশিরভাগ টুল হোল্ডারই CNCর বিটি টুল হোল্ডার। BT40 হতে পারে, BT50 হতে পারে, এছাড়াও আরও হতে পারে। তো এগুলো মূলত BT30, 40, নর্মালি 40টা হচ্ছে অ্যাভারেজ। এগুলো হচ্ছে জাস্ট সাইজ একটু বড় ছোট, বা কোনোটা ফ্ল্যাঞ্জ একটু বড়, এই আর কি। তেমন কোনো ইয়ে নাই, তবে অ্যাঙ্গেল, এদের যে ট্যাপার অ্যাঙ্গেলটা সেটা মূলত একই থাকে। এছাড়াও CAT, ISO থাকে। এই তিনটা, এগুলোর প্রত্যেকটারই ট্যাপার অ্যাঙ্গেল হচ্ছে 8°17' 49 সেকেন্ড, 49 মিনিট করে, সেকেন্ড করে। হ্যাঁ, ট্যাপার অ্যাঙ্গেল মোটামুটি এরকম থাকে। এসব HSK, এটা জার্মানি স্ট্যান্ডার্ড। তো এই HSK এর ট্যাপার অ্যাঙ্গেলটা একটু ডিফারেন্ট থাকে। তো এটা হচ্ছে টুল হোল্ডারের ধরন, ক্লাসিফিকেশন। টুল অফসেট বলতে কি বুঝে, টুল অফসেট যে আমরা করব, অফসেট বলতে বোঝায় হচ্ছে যে টুলের শেষ মাথা থেকে, টুলটা যখন স্পিন্ডলে যখন হোম পজিশনে থাকে, তখন এটার শেষ মাথা থেকে জবের সারফেস আপনি যেই পয়েন্টে জিরো করতে চান, সেই পয়েন্টে যে ডিস্টেন্স, এটাকে আমরা টুল অফসেট বলি। এই ডিস্টেন্সটা মেশিনকে জানিয়ে দেওয়া, এই প্রসেসটাই হচ্ছে টুল অফসেটিং প্রসেস। যেহেতু আমরা জব সবসময় একই হাইটে কিন্তু আমরা বাঁধতে পারবো না। হ্যাঁ, অনেক সময় ভাইস সহ বাঁধি, অনেক সময় ভাইস ছাড়া বাঁধি। অনেক সময় এক এক জবের হাইট এক এক রকম থাকে। একইভাবে টুলের হাইটও এক একটার, এক এক ড্রিল বিট, এক এক এন্ডমিলের এক এক রকম থাকে। তো সেই জন্য এই ডিস্টেন্সটা কিন্তু টুল চেঞ্জ করলে বা জব চেঞ্জ করলে আপনার এটাকে ইয়ে করে নিতে হবে, অফসেটটা করে নিতে হবে। তা না হলে মেশিনগুলো বুঝতে পারবে না যে আপনার তার এই টুলের মাথাটা কোন পজিশনে আছে, জবের থেকে কতটুকু উপরে বা নিচে আছে। যদি এই ভ্যালুটা ভুল দেওয়া থাকে, তাহলে কিন্তু সে, আপনি 1 মিলি ডেপ দিবেন, সে কিন্তু এমন হতে পারে একদম 10 মিলি ডেপ দিয়ে একদম টুলটা ভেঙেও যেতে পারে, কিংবা আপনার মেশিনের বড় ধরনের ক্ষতি হতে পারে। তো এটা হচ্ছে টুল অফসেট। আমরা টুল অফসেট প্রক্রিয়া পরবর্তী ক্লাসে, আজকে ক্লাস শেষ করার কথা ছিল, কিন্তু এখন টাইম মোটামুটি হয়ে গেছে অনেকক্ষণ। তো এটা আমরা পরবর্তী ক্লাসে এটা দেখবো। আচ্ছা, টেল অ্যাবাউট প্রোব সিস্টেম ফর অফসেটিং।
আচ্ছা, টুল হোল্ডারে বিভিন্ন রকমের টুল হোল্ডারের পিকচার দেখানো যায়। আমাদের নর্মালি বিটাকে এখানে BT40 টুল হোল্ডারটা আছে, এটা আমি নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখাবো। অন্যান্য টুল হোল্ডারগুলো BT40, 50 যেগুলো দেখতে কিন্তু আপনার পার্থক্য আপনি বুঝতে পারবেন না। মানে এটা বলা উদ্দেশ্য হচ্ছে যে আপনি স্পিন্ডলটা যেই টুল হোল্ডার এটার সাথে মিলতে হবে। হ্যাঁ, আপনি BT40 দিয়ে BT50-তে মিলাতে পারবেন না। এগুলো বাইরে বাহ্যিকভাবে এক্সটার্নাল বিটি বা সিটি এগুলো একই রকম প্রায় দেখতে, শুধু অ্যাঙ্গেল বা একটু ডাইমেনশনে এদিক সেদিক আছে। হ্যাঁ, দেখতে একই রকম। তো শুধু তবে মনে রাখতে হবে যে BT40টা আপনার BT40-তেই দিতে হবে, বা সিটি40টা বা সিটি40টা সিটি40-তেই দিতে হবে। এক ধরনের টুল হোল্ডারই আপনি একটা মেশিনে ইউজ করতে পারবেন। প্রোব সিস্টেম ফর অফসেটিং এটা দেখানো যায়, তবে আগে বলেছি যে এই কোর্সটি মূলত একটু বেসিক লেভেলের কোর্স। তো প্রোব সিস্টেমটা একটু টাইম কনজিউমিং ব্যাপার, ওইটা আমরা তারপরেও আমরা চেষ্টা করব যদি এই লেকচারের শেষের দিকে টাইম থাকে। নাহিদুজ্জামান ভূঁইয়া কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা আপনার কথা মাথায় রাখলাম যে প্রোব সিস্টেমে টুল অফসেটিং কিভাবে করে, এটা একটু টাইম সাপেক্ষ। আমরা এই কোর্সের শেষে সময় থাকলে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা একটু ভিডিও দিয়ে শেষ করি যে এখানে স্পিন্ডলটি কিভাবে অন করবেন, পাওয়ার অন করবেন তার একটি ভিডিও যদি আমরা একটু দেখি তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার অফ বাটন চাপ দেওয়া হলো। চাপ দেওয়ার পর এরকম একটি স্ক্রিন আসবে, এখানে অ্যাটেনশন কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। তারপরে কিছুক্ষণ পর দেখবেন এখানে স্ক্রিন এরকম আসবে, তখন আপনাকে সাইকেল ইমার্জেন্সি রিলিজ বাটনটি চাপতে হবে। রিলিজ বাটনটি টান দিয়ে ডান দিকে ঘুরে দিতে হবে। তারপরে রিসেট বাটন দিতে হবে, রিসেট। রিসেট দেওয়ার পর এবার আপনাকে এটা ওখানে ইনস্ট্রাকশনে দেওয়া থাকবে যে দরজাটা খুলে তারপর আবার লাগাই দিতে হবে। ওপেন করে অফ করে দিলাম। দেওয়ার পর এটা এখন আবার আপনাকে বলবে যে পাওয়ার অন, পাওয়ার আপ বাটন দিলে সে তার যে হোম পজিশন সে হোম পজিশনে চলে যাবে। আপনার এই যে স্পিন্ডলটি হোম পজিশনে চলে যাচ্ছে, আবার টেবিলটিও কিন্তু হোম পজিশনে যাবে। স্পিন্ডল হোম পজিশন যাওয়া মানে হচ্ছে জেড এক্সিস, জেড ভ্যালু 0 হয়ে যাওয়া। আর এখানে টেবিলটিও যাচ্ছে তার হোম পজিশনে, এক্স এবং ওয়াই। বামে যাওয়া মানে হচ্ছে এক্স ডিরেকশনে যাওয়া, আর সামনে বা পিছনের দিকে যাওয়া মানে হচ্ছে ওয়াই ডিরেকশনে যাওয়া। এরপরে আপনি এখানে যদি ওয়ার্ম আপ অপশনটি চালাতে চান তাহলে সাইকেল স্টার্ট বাটন চাপ দিলে এখানে একটি কিন্তু অটোমেটিক ওয়ার্ম আপ একটি প্রোগ্রাম আছে, এটা ওয়ার্ম আপ শুরু করবে। আমরা যখন সাইকেল স্টার্টটা দেওয়া হলো তার মানে এই ওয়ার্ম আপ প্রোগ্রামটি রান করছে। এখন দেখুন যে স্পিন্ডলটি কিন্তু ঘুরছে, তবে ঘোরাটা আস্তে আস্তে ঘুরে আস্তে আস্তে স্পিডটা বাড়বে, যাতে করে আপনার লুব্রিকেশন এবং স্পিন্ডল যে তার টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট হওয়া এটা ভালো থাকে, মানে মেশিনটার লাইফ টাইমের জন্য ভালো। তো আজকে আমাদের মোটামুটি এতটুকুই ছিল। আমরা নেক্সট ক্লাসে টুল অফসেটিং প্রক্রিয়াটি আর একটু ভালো ডিটেলস দেখতে পারবো ইনশাল্লাহ। আর জব সেট আপ কীভাবে করতে হয় বিএমসিতে, হ্যাঁ, এটা আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখার চেষ্টা করব। আপনাদেরকে স্বাগতম, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।